যে একটা দলের মধ্যে 100% লোক মানে সবাই সঠিক, সবাই একই ধারায় বিশ্বাস করে, এর মধ্যে দুই চারজন পাঁচজন সাবোটিয়ার থাকতে পারে, তারাই এইগুলা গালি দিয়ে পুরো দলকে বিব্রত করছে কিনা সেটাও দেখার বিষয়। সময় অবশ্যই তাদের একটা কোঅর্ডিনেশন মিটিং হওয়ার প্রশ্ন থাকার হইতে হবে এবং তাদের থেকে একটা ব্রিফিং পার্টিকে দেওয়ার কথা যে তোমরা আসতে পারবা কি আসা উচিত হবে না। এই ব্রিফিংটা অবশ্যই তাদের দেওয়া উচিত ছিল, ঢাকা থেকেও দেওয়া উচিত ছিল, গোপালগঞ্জ থেকেও আসা উচিত ছিল। এই দরখাস্ত করে 3 বাহিনী প্রধানের কাছে, কিন্তু এর মধ্যে অনেক ছিল জেনুইন, অনেক জেনুইন না। আমার তো এটা বিচার করার ক্ষমতা নাই, আমি বিচার করব না যে তুমি জেনুইন তুমি জেনুইন না। তুমি অ্যাপ্লিকেশন করবা তোমার বাহিনী প্রধানকে, তোমার বাহিনী প্রধান এটা বিবেচনা করবে। একটা প্রশ্ন যে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সিকিউরিটি সিচুয়েশনটা কি, মানে পুলিশ আছে প্রত্যেক জায়গায়, বিডিআর আছে শর্ট নোটিসে ডিপ্লয় করার মতন, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ প্রতিটা জেলায় আছে, এবং যেটা রাজনৈতিক প্রোগ্রামের সময় যেটা সিস্টেম বা কালচার সেটা হচ্ছে যে কোনো দল যে কোনো জায়গায় প্রোগ্রাম করার সময় স্থানীয় পুলিশ কর্মকর্তাকে জিনিসটা অনুমতি বা তাদের প্রস্তুতির জন্য জানায়। তখন কিন্তু সমস্ত এজেন্সিগুলোর কিন্তু এটার মধ্যে একটা প্রসিজিওর আছে ফলো করার কথা। যখন পুলিশ সুপারের কাছে বা জেলা প্রশাসনের কাছে চিঠিটা গেছে, তখন কিন্তু তাদের প্রস্তুতির মধ্যে একটা অংশ আছে যেটা এই দল যদি এইখানে প্রোগ্রাম করতে আসে তাদের জন্য রিস্কটা কি, রাজনৈতিক দল চিন্তা করবে, সেটা একটা দিক। আর একটা হচ্ছে যে তারা প্রশাসন থেকে ওই সাপোর্টটা পাবে, যে প্রশাসন বলবে যে এখানে আসা সেফ কি সেফ না, এবং সেটার জন্য প্রশাসনের কি আছে, গোয়েন্দা সংস্থা সবগুলো আছে, এনএসআই, ডিজিএফআই, তারপরে এসবি, এরা সবাই আছে, পুলিশের নিজস্ব একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে। তো সবাই মিলে কিন্তু জানার কথা যে গোপালগঞ্জের কি সিচুয়েশন, এবং এর আগের অভিজ্ঞতা যেটা ছিল, যেটা যেখানে আর্মির গাড়ি পোড়ানো হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের অবশ্যই কোন রাজনৈতিক প্রোগ্রামের আগে শৃঙ্খলা বাহিনীর একটা প্রস্তুতি থাকার প্রয়োজন ছিল, প্রশাসনেরও একটা প্রস্তুতি থাকা প্রয়োজন ছিল। সেটা ছিল কিনা, না থেকে কেন ছিল না, সেটা নিয়ে আমার মনে হয় তদন্ত করা এবং বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে। সেই পরিস্থিতি থেকে কিন্তু আমাদের আসতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে এনসিপি কে এই একটা প্রোটেক্টিভ ব্যারিয়ারের মধ্যে প্লেস করার জন্য। তাদেরকে প্রথমে এপিসি দের মধ্যে ভরে ওখান থেকে এক্সট্রিকেট করা হয়েছে, এখন তাদেরকে সব জায়গায় একটা আলাদা প্রোটেকশন দিয়ে জাতির সামনে একটা ক্রিয়েচার, আলাদা একটা বিশেষ বাহিনী হিসেবে তাদেরকে তুলে ধরা হচ্ছে। এটা কেন করা হচ্ছে, ওইখানে কেন গোপালগঞ্জের যদি সঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ফেলিয়ারের জন্য যদি এক দুজনকে আমরা ব্যবস্থা নিতে দেখতাম, গোয়েন্দা সংস্থার প্রশাসনের সবাইকে জবাবদিহি করতে হবে, এই জিনিসগুলা মিসিং। এইগুলোর কারণেই কিন্তু আজকে অন্য অন্য জায়গায় হচ্ছে। আমি অবশ্যই এইটার সাথে আমরা কিন্তু ঢাকার প্রোগ্রামে কাউকে গালি দিতে শুনি নাই কালকে, কোন বক্তাই কিন্তু কোনো কারো বিরুদ্ধে কোনো গালি দেয় নাই। আমরা কিন্তু এই রাজনৈতিক কালচারকেই আমরা প্রমোট করতে চাচ্ছি। এইটা কেন আসছে না, গালি দেওয়াটা এটা তো ভালো কথা। এনসিপি কেন হত্যার পরে যে গালিটা হয়েছে সেটা নিশ্চয়ই শুনেছেন, মানে সোহাগ হত্যার পর আমি কেন আরেকজনকে গালি দেব? আমি আমার দলকে প্রমোট করতে যাচ্ছি, আমি আরেকজনকে কি ছোট করে আমি বড় হইতে পারবো? এটা তো কোনোদিন সম্ভব না। এই কালচারটা যদি মানে এনসিপির মতো দল, যারা আমরা জেএনজি বলতেছি, 2.0 বলতেছি, তারা যদি এটা মনে করে যে তারা আরেকজনকে গালি দিয়ে নিজেরা বড় হবে, তাহলে তো আমি মনে করি তারা আওয়ামী লীগের রাস্তায় হাঁটতেছে। এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে, বা তাদের ভিতরে কেউ ইচ্ছাকৃত ভাবে করছে কিনা সেটাও তাদের। আমি বলি না যে একটা দলের মধ্যে 100% লোক মানে সবাই সঠিক, সবাই একই ধারায় বিশ্বাস করে, এর মধ্যে দুই চারজন পাঁচজন সাবোটিয়ার থাকতে পারে, তারাই এইগুলা গালি দিয়ে পুরো দলকে বিব্রত করছে কিনা সেটাও দেখার বিষয়। কেন এটা কিন্তু দলের সম্মিলিত মত না, এটা বুঝতে হবে যে এখানে দলের সম্মিলিত মত। আমার কথা হচ্ছে যে আমরা নতুন দল থেকে কিন্তু নতুন রাজনৈতিক ধারা আশা করছি। আমি আপনাকে যে প্রশ্নটা শেষে করেছিলাম সেটা হচ্ছে যে সেনাবাহিনী কি ওইখানে খুব বেশি বাড়াবাড়ি করছে কিনা, যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে। আমি যেটা ফিল করতেছি, অতীতে আওয়ামী লীগের সময় পুলিশ বা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দল, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যে কাজগুলো করেছে, এখন মানে গোপালগঞ্জকেও দেখানো হচ্ছে যে একই রকম কাজ আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জে করতেছে। কিন্তু আমরা কি দেখলাম,
প্রোগ্রাম মানে ওখানে কিন্তু তারা অ্যাগ্রেসিভ ছিল না শুরুতে, মঞ্চের খালি অবস্থায় আক্রমণ করলো, তারপরে আবার প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে পথের মধ্যে আক্রমণ করলো। এই জিনিসগুলো কিন্তু অ্যাগ্রেসিভ ফ্রম দি আওয়ামী লীগ সাইড, নট ফ্রম এনসিপি। পরে তারা প্রথম তাদের অনুষ্ঠান স্থল ভাঙার পরে তারা বক্তব্য দিয়েছে, সেটাও মানে ক্রিটিসাইজ করার মতো, বা দিয়ে থাকলেও সেটা হয়তো ওই কারণে দিয়েছে, রিয়াক্ট করেছে তারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওইখানে রিয়াক্টিভ যে ছিল, তারপরেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমটা যথেষ্ট আমরা যেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ, গোয়েন্দা সংস্থা যদি বলে তথ্য ছিল না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা হইতে পারে, আপনি বুঝ দিতে পারেন, কিন্তু এটা ব্যর্থতা অবশ্যই মেনে নিতে হবে। যে অবশ্যই যেখানে এর আগে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, আমি জানি যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, সুতরাং এখানে কোনো প্রোগ্রাম করার সময় অবশ্যই তাদের একটা কোঅর্ডিনেশন মিটিং হওয়ার প্রশ্ন থাকার হইতে হবে, এবং তাদের থেকে একটা ব্রিফিং পার্টিকে দেওয়ার কথা যে তোমরা আসতে পারবা কি আসা উচিত হবে না। এই ব্রিফিংটা অবশ্যই তাদের দেওয়া উচিত ছিল, ঢাকা থেকে দেওয়া উচিত ছিল, গোপালগঞ্জ থেকেও আসা উচিত ছিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। এই জিনিসটা আসে নাই। আমি মনে করতেছি যে আস্তে আস্তে পরিস্থিতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া যাচ্ছে। জুলাই হাসিনা, এখন আমি কিছু সেন্সিটিভ কথা বলতেছি, জুলাই আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া বা রিভার্স করার একটা ট্রেন্ড অলরেডি শুরু হয়ে গেছে। সশস্ত্র বাহিনীর মধ্যে একটা অফিসারকে বলা হয় লেফটেন্যান্ট ইফতেখার, সে হচ্ছে হুইসেল ব্লোয়ার। সে প্রথম খুব সম্ভব 1 আগস্ট অথবা 29 জুলাই মাসের শেষের দিকে সে প্রথম সশস্ত্র বাহিনীর অফিসার যে মিডিয়াতে এসেছিল এবং সে বিপ্লবের ঘোষণা দিয়েছিল। সে অবসরপ্রাপ্ত। আজকে দুপুরে তাকে একটা, আমি কি ঘটনা জানি না, বিভিন্ন সোশ্যাল গ্রুপে একটা প্রচার হয়েছে যে সে একটা মিরপুরে ডিওইচএসে, সে ওখানে হয়তো আশেপাশে থাকে, ওখানে কোন একটা বাসায় যে কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছে, একটা গাড়িতে করে চলে যাচ্ছে, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তাকে ডাকাতির অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে। উদ্দেশ্যে কিন্তু তাকে ডাকাতি করা না। এখন কি ডাকাতি সত্যি করেছে কিনা, ওর পিছনে কোনো কারণ আছে কিনা আমরা জানি না, এই ব্যাপারে আমি মন্তব্য করব না। এটার ভিতরে একটা মানে যেটা লক্ষণীয় বিষয়, একটা মেসেজ সব জায়গায় ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে বলা হচ্ছে যে এই লেফটেন্যান্ট ইফতেখার মানে সে কিন্তু ওই ঘোষক হিসেবে 1 জুলাই সশস্ত্র বাহিনীর প্রথম হুইসেল ব্লোয়ার হিসেবে, এরপরেই কিন্তু বিভিন্ন ডিএইচএস এর রিয়াকশনটা হয়। সেই হিসেবে কিন্তু তাকে টার্গেট করে রাখছে এই আওয়ামী লীগ বা এই স্বৈরাচার বাহিনী। এবং যেহেতু পুরো সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, সশস্ত্র বাহিনী সবখানে তারাই রয়েছে, তারা কিন্তু ওইখান থেকে তাকে টার্গেট করছে যে তাকে ফিক্স করতে হবে, এবং সেই হিসেবে কিন্তু আমার ধারণা যে তাকে টার্গেট করা হয়েছে, এবং সেটার সাথে আমার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে কালকে কয়েক লক্ষ, 1 লক্ষ 5, 10, 20 বা 1 লক্ষ লোক বা 50,000 লোক কালকে মিছিলে প্রোগ্রামে এসছে, এখানে যদি কেউ পকেট মারে একজন আরেকজনের, সেটা কি জামাতের আমিরের অধীনে পকেট মারছে, যে ওনার সমাবেশের লোক পকেট মারছে, ওনার দলের লোক পকেট মারছে? পকেট মার এখানে একটা সার্কুলার বিশেষ করে মানে প্রচার করা হয়েছে লিখিতভাবে যে এই লেফটেন্যান্ট ইফতেখার আমার খুব ঘনিষ্ঠ, হাসান নাসিরের খুব ঘনিষ্ঠ। হোয়াট এ কোইন্সিডেন্স এন্ড লিঙ্কিং, মানে একটা লিমিট আছে। মানে পুরা জাতিকে এটা বেকুব ভাবতেছে, মনে হচ্ছে যেন পুরা জাতি ফেন্সিডেল বা ইয়াবা খেয়ে থাকে, এবং যারা ক্যান্টনমেন্টে ইউনিফর্ম পরে আছে এই মানে গুম খুন এবং হত্যার সাথে জড়িত, ওই বাহিনীটা শুধু খুঁজে, আর বাকি সব ছাগল। একটা প্রচারের একটা লিমিট থাকতে হবে। ব্রিগেডিয়ার হাসান নাসিরের খুব ঘনিষ্ঠ, কিন্তু আমার সাথে তার কোনো বিন্দুমাত্র সম্পর্ক নাই। তার সাথে ডিজিএফ এর সম্পর্ক আছে, এটার অনেক প্রমাণ আছে আমাদের। এই সমস্ত যারা ডিপ্রাইভড অফিসার হিসেবে গত দাবি করেছিল, তারা এই দরখাস্ত করে 3 বাহিনী প্রধানের কাছে, কিন্তু এর মধ্যে অনেক ছিল জেনুইন, অনেক জেনুইন না। আমার তো এটা বিচার করার ক্ষমতা নাই, আমি বিচার করব না যে তুমি জেনুইন তুমি জেনুইন না। তুমি অ্যাপ্লিকেশন করবা তোমার বাহিনী প্রধানকে, তোমার বাহিনী প্রধান এটা বিবেচনা করবে, সে আমার দল হয় কি করে, এই জিনিসটা বোঝার বিষয়। পুরা জিনিসটাকে এখন তারা নষ্ট করে আলটিমেটলি কিন্তু ওই স্বৈরাচার বিরোধী অভিযানে যারা ছিল তাদেরকে টার্গেট করা হচ্ছে। এরা খুব স্পষ্টভাবে জানে যে টিমটা এই সশস্ত্র বাহিনীর অন্যায় অপরাধের বিষয়ে অত্যন্ত মানে ছিল, বলিষ্ঠ পদক্ষেপ যারা নিয়েছিল, তারা কিন্তু এই একটা মানে এই কারা ইনভলভ ছিল, হুইসেল ব্লোয়ার কে আছে, আমি হচ্ছে এখনো লিড করতেছি, বাকি কিন্তু সব চুপ হয়ে গেছে। সবাইকে কিছু না কিছু কোনো না কোনো ভাবে, বিশেষ করে যারা ক্রিমিনাল গ্রুপ, তাদেরকে বিভিন্ন ভাবে কিনে নিয়ে এখন ব্যবহার করা হচ্ছে।
এবং প্রচার করা হচ্ছে যে সব তো ব্রিগেড হাসান নাসিরের। এইভাবে মানে একটা মানে মানে সব পুরো জিনিসটাকে জুলাই আন্দোলনটাকে কিন্তু নষ্ট করার একটা গভীর মানে পরিকল্পনার বাস্তবায়নের পথে